নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প। আমাদের আজকের গল্প শীতল গঙ্গোপাধ্যায়ের লেখা ইলিশের ঘরবাড়ি। পরীক্ষার খাতায় আমাদের ছাত্রছাত্রীরা এমন সব অদ্ভুত উত্তর লেখে যে হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। এই যেমন একজন দামোদর নদের উৎপত্তি স্থান কোথায় এবং কোথায় গিয়ে মিশেছে এই প্রশ্নের উত্তরে লিখেছে, আমেরিকার কাছাকাছি কোনো এক গ্রাম হইতে দামোদর নদ উৎপন্ন হইয়াছে এবং দামোদরেই তাহা মিশিয়াছে। অথবা বিহারীনাথ পাহাড় কোথায় অবস্থিত, এর উত্তরে লিখেছে ঝাড়খণ্ডের ঝন্টি পাহাড়িতে কোথাও একটা অবস্থিত। তা এসব উত্তর তো ওরা লিখতেই পারে, কেননা ওরা পড়াশুনো করে না। পরীক্ষায় ফেল করে অথবা ফেল করতে করতে পাশ করে যায়, অথবা বিদ্যালয়ের সুনাম রক্ষার খাতিরে গ্রেস মার্ক দিয়ে পাশ করিয়ে দেওয়া হয় ওদের। কিন্তু শৈলর ক্ষেত্রে এ কথা মোটেই খাটে না। শৈল যথেষ্ট বুদ্ধিমান ছেলে, ক্লাসে বরাবর সে ফার্স্ট হয়। সে কেন এমন আজব উত্তর লিখল, এটা উপেক্ষা করা ঠিক হবে না। আমার মনে হলো ব্যাপারটা অনুসন্ধান করে দেখা দরকার। আমি তাই ওকে ডেকেই পাঠালাম। ছেলেটি অত্যন্ত স্মার্ট এবং ভদ্র। এসেই আমাকে জিজ্ঞেস করলো, আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, কি হয়েছে স্যার? আমি বলি, শৈল, তুমি এটা কি লিখেছ? কি স্যার? ইলিশ মাছ কোথায় পাওয়া যায় এই প্রশ্নের উত্তরে তুমি লিখেছ হিমালয় পর্বতে। এমন তুমি কেন লিখলে? আমাকে অবাক করে দিয়ে শৈল বলল, হিমালয় পর্বতেই তো বরফ পাওয়া যায় স্যার। হ্যাঁ, তা যায়, কিন্তু তাতে কি? বরফ ছাড়া ইলিশ মাছ কি করে থাকবে স্যার? আমি তো কখনো বরফ ছাড়া ইলিশ মাছ দেখিনি। আপনি দেখেছেন স্যার? আমাকেও স্বীকার করতে হলো যে বরফ ছাড়া ইলিশ মাছ আমিও কখনো দেখিনি। বলি, শৈল, তুমি কি কখনো গঙ্গার ইলিশ, পদ্মার ইলিশ এই রকম কথা শোনোনি? শুনেছি স্যার। তাহলে তোমার কেন এমন মনে হলো না যে ওই ইলিশ গঙ্গা নদী বা পদ্মা নদীতে পাওয়া যায়? স্যার, গঙ্গা বা পদ্মার জল তো হিমালয়ের বরফ গলেই আসে, ইলিশও আসে সেই সঙ্গে। আমার এমনটাই মনে হয়েছিল। আমি কি কিছু ভুল ভেবেছি স্যার? শৈলর এই প্রশ্নের উত্তর দেওয়ার সাধ্য আমার হলো না। আমি তখন হতবাক, মাথাটা কেমন যেন গুলিয়ে গেছে আমার। এতদিন জানতাম ইলিশ মাছ সমুদ্রে থাকে। বর্ষাকালে ডিম পাড়বার সময় ওরা মিষ্টি জলের নদীতে আসে। ডিম ফুটে বাচ্চা হয়, বাচ্চা কাচ্চারা বড় হয়, তারপর এক সময় সবাই মিলে সপরিবারে সমুদ্রে ফিরে যায়। কিন্তু শৈল যা বলল তাতে আমার ওই বিশ্বাস যে টলে গেল। তার যুক্তির ঘায়ে আমি যে একেবারে কুপোকাত। তাই ঠিক করলাম বিষয়টা আমাকে ভালো করে অনুসন্ধান করতেই হবে। সেই উদ্দেশ্যে বাজারে যার কাছে ইলিশ মাছ কিনি সেই দিলীপের কাছে একদিন গিয়ে হাজির হলাম। বললাম, আচ্ছা দিলীপ, ইলিশ মাছ কোথায় থাকে তুমি বলতে পারো? দিলীপের বিশাল ঝুড়িটি ঘিরে দাঁড়িয়েছিল এক ঝাঁক খদ্দের, কৌতূহলী কাকের মতোই। দিলীপ বরফ সরিয়ে একটি প্রমাণ সাইজের ইলিশ বার করে দাড়ি পাল্লায় ওজন করে মস্ত বাঁটটা দিয়ে ঘ্যাচাং করে ওর ধড় ও মুন্ডু আলাদা করার পর আমার দিকে চেয়ে বলল, ইলিশ মাছ তো বাবু অনেকের কাছেই থাকে, তবে ভালো ইলিশ বেশি পরিমাণে নিতে হলে ওই মধুসূদন আড়তদার আছে, ওই মধুসূদন আড়তদারের কাছে আপনাকে যেতে হবে। দীনবন্ধুর কাছেও অনেকে ইলিশ আসে, কিন্তু সেগুলো লোকাল, বুঝলেন, খোকা ইলিশ। আমরা বলি মুখ পোড়া ইলিশ। হ্যাঁ, সমুদ্রার যারা খদ্দের, ওরা পছন্দ করে না। মধুসূদনের কাছে ইলিশের দাম একটু বেশি পড়বে, কিন্তু খেয়ে হেব্বি সুখ পাবেন। আমি তো ওর কাছেই নিই। তাই আমি বলি, না না, আমি ওইসব জানতে চাইছি না। আমি আসলে জানতে চাইছি ইলিশ মাছ কোথায় বাস করে। দিলীপ বলল, কোথায় বাস করে? দেখুন, ইলিশ মাছ স্যার জলে বাস করে এইটুকু আমি জানি স্যার। এর বেশি আমি কিছু বলতে পারবো না। আপনি কোনো মধুসূদনের কাছেই যান, ওরা আড়তদার তো অনেক বেশি খোঁজ খবর রাখে।
ও হয়তো আপনাকে বলে দিতে পারবে, কিন্তু আজকে তো আর পাবেন না ওকে। ওকে ধরতে হলে ভোরবেলায় আসতে হবে। সে অভিজ্ঞতা অবশ্য আমার আছে। বিএড পড়তাম যখন, বিএড কলেজের পুকুরের মাছের দায়িত্ব ছিল আমার উপর। মাছ ধরার সময় ভোর 3টের সময় জেলেরা আমাকে ঘুম থেকে তুলে নিয়ে যেত। মাছ ধরা হলে আড়তদারদের কাছে নিলাম করে সূর্য ওঠার আগেই আবার হোস্টেলে ফিরে আসতাম। তাই পরদিন মোবাইলে অ্যালার্ম দিয়ে ভোরবেলাতেই ছুটলাম বাজারে। এক ঝাঁক কুকুরের ব্যারিকেড ভেঙে যখন পৌঁছলাম তখন মধুসূদন নিলাম ডাকছে। বললাম, মধুসূদন ভাই, আপনার কাছে একটু ইলিশের খোঁজ খবর নিতে এলাম। একটু বেশি গুরুত্ব পাওয়া যাবে ভেবে দিলীপের রেফারেন্স দিয়ে বললাম, দিলীপ আমাকে আপনার কাছে পাঠালো। মধুসূদন বলল, এই একটু দাঁড়ান বাবু, হ্যাঁ একটু সবুর করুন, হাতের কাজটা আগে সেরে নি। বলেই সে কাকেশ্বর কুচকুচের মতো নিলাম ডাকা শুরু করলো। আচ্ছা, এই 1001, 1002, 1003। অগত্যা আমাকে অপেক্ষা করতে হলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে মধুসূদনের হাতের কাজ দেখতে লাগলাম। বরফ থেকে মাছ তুলে ওজন করা এবং নিলাম জিতে আবার বরফ চাপা দিয়ে নিয়ে যাওয়া শেষ হলে মধুসূদন আমাকে ডাকলো। আসুন ও স্যার, আসুন, এবার আপনার সঙ্গে কথা বলি। বলুন, কবে চাই আর কতটা চাই, আমি লিখে রাখছি। আমি বলি, না না, আমার মাছ চাই না। আমি আসলে জানতে চাইছি ইলিশ মাছ কোথায় থাকে, মানে কোথায় পাওয়া যায় ওদের। আচ্ছা, সেই সব আমি কি করে জানবো বলেন তো? খুব হতাশ শোনালো মধুসূদনের গলা। আমি তো আর ইলিশ মাছের পেছনে পেছনে ঘুরে বেড়াই না। আমার কাছে মাছের সাপ্লাই আসে, আমি এখানে বসে বসে নিলাম করি। ওসব খবর আমি আপনাকে দিতে পারবো না স্যার। এবার আমার হতাশ হওয়ার পালা। তবু শেষ চেষ্টা হিসেবে জানতে চাইলাম, কার কাছ থেকে একটু আধটু জানতে পারা যাবে যদি একটু বলেন। এখানে কেউ আপনাকে এসব খবর দিতে পারবে বলে আমার তো মনে হয় না। আপনি বরং কালকে এই সময় একবার আসুন, আমাকে যারা ইলিশ সাপ্লাই করে তাদেরকে আমি জিজ্ঞেস করব, জানার চেষ্টা করব। বলেই নোট গোনায় মন দিল মধুসূদন। পরের দিন আবার ভোরের ঘুম মাটি করে গেলাম আমি। মধুসূদন বলল, না না, ওরা কেউ কিছু বলতে পারলো না বাবু, ওদের গম্য নয়, বুঝলেন। ওরা বললে যে ওই যারা ইলিশ ধরে সেই জেলেরা ছাড়া খাঁটি খবর কেউ দিতে পারবে না। অগত্যা ব্যর্থ হয়ে বাড়ি ফিরলাম। কিন্তু আমার কৌতূহল তখন ওই শিকার ছাড়া হয়ে যাওয়া বাঘের মতো প্রবল হয়ে উঠেছে। ঠিক করলাম, যে করেই হোক ইলিশ ধরা জেলেদের সঙ্গে আমি দেখা করবই। ইলিশের আসল খবরটা আমাকে জানতেই হবে। যাবই আমি, কিন্তু যাব তো, কিন্তু কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেসব আবার কাউকে বলাও যাবে না, শুনলেই লোকে হাসবে। তাই বাড়িতে এটা ওটা অজুহাত দিয়ে জরুরি কাজে কলকাতা যাচ্ছি বলে হাওড়া মেচেদা লাইনের ট্রেন ধরে সোজা কোলাঘাট। ভেবেছিলাম কোলাঘাটে গেলেই গন্ডায় গন্ডায় জেলেদের দেখতে পাবো, কিন্তু গিয়ে বুঝলাম আমার ভাবনায় ভুল ছিল। নদী আছে, নৌকো আছে, নদীর পাড়ে জালও শুকোচ্ছে কোথাও কোথাও, কিন্তু জেলেরা কোথায়? জেলেদের তো দেখছি না। এত দূরে এসে জেলেদের সঙ্গে কথা না বলেই চলে যাব? দেখি একে তাকে একটু জিজ্ঞাসাবাদ করে। তাছাড়া চা খাওয়ারও একটা দরকার হয়ে পড়েছে। মোটামুটি পরিষ্কার দেখে একটা চায়ের দোকানে ঢুকে 1 কাপ চায়ের অর্ডার দিলাম। চা খেতে খেতে চাওয়ালাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, এখানে ইলিশ মাছ শিকারী জেলেদের সঙ্গে দেখা করা যায় না? দোকানি বলল, কেন, কি দরকার? তো আপনি কি ইলিশের ব্যবসা করবেন নাকি? শুনুন, এইভাবে বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসে ব্যবসা করা যায় না। এইভাবে যে ব্যবসা করা যায় না তা আমারও জানা আছে। আমার পরিচিতি এক ছেলে ঠিক করেছিল ট্রেনে হকারি করবে। ওর ধারণা ছিল ট্রেন জাতীয় সম্পত্তি, সুতরাং যে কেউ তার ভেতর ব্যবসা করতে পারে। যেদিন প্রথম সে মাল নিয়ে বিক্রি করতে ওঠে সেই দিনই তাকে অন্য হকাররা মেরে ধরে ট্রেন থেকে নামিয়ে দিল। ফুটপাতের মতো ট্রেনেও হকারদের ইউনিয়ন আছে, এখানেও সেরকম একটা থাকা অস্বাভাবিক নয়। তাই আমি বললাম, না ভাই, ব্যবসা করার উদ্দেশ্যে আমি মোটেই আসিনি এখানে। আমি আসলে ইলিশ মাছের উপর গবেষণা করছি, বুঝলে, তাই একটু ওই খবরাখবর নিতে আসা আর কি। গবেষণা?
সেটা আবার কি জিনিস, ও খায় না মাথায় দেয়? আমি বুঝতে পারছিলাম না যে কি করে চাওয়ালাকে ব্যাপারটা বোঝাবো। বললাম, গবেষণা মানে হলো রিসার্চ, মানে আমি ইলিশ মাছের ওপর রিসার্চ করছি আর কি। হ্যাঁ, তো সেই ব্যাপারে আর কি। এবার তিনি একটু নরম হলেন, বললেন, তাই বলুন, আপনি রিসার্চ করছেন? আপনাদের শিক্ষিত লোকেদের না বাবু এই একটা দোষ, আপনারা এই সোজা বাংলায় কথা বলতে পারেন না। লাই বাংলা করে রিচার্জ বললেই তো হতো। আমরা মুক্কু সুক্কু মানুষ, ইংরাজি কি আমরা বুঝতে পারি তো? কিন্তু শুনুন দাদা, ওই রিচার্জ করাও মোটে ভালো কাজ লয়, বুঝলেন তো? তাতেও বিপদ আছে। আমাদের পাবনা রিচার্জ করেছিল, বুঝলেন? কি নিয়ে জানেন? শিশু শ্রমিক নিয়ে। তো আমাকে একদিন এসে বললো, কাকা তুমি গোপালকে কাজ থেকে ছাড়াই দাও, বুঝলে? ও শিশু শ্রমিক, ওকে দিয়ে কাজ করালে তোমার জেল হয়ে যাবে। আমি তো আকাশ থেকে পড়লাম, বুঝলেন? বলে কি ছালাটো, গোপাল নাকি শিশু শ্রমিক? হ্যাঁ দেখুন, হ্যাঁ ওই দেখুন, ওই হচ্ছে গোপলা, বুঝলেন? হ্যাঁ বলুন তো মশাই, ওই কি শিশু বলা যায়? হ্যাঁ শিশু বলে, 10-11 বছর বয়স হলো ছেলেটার। হ্যাঁ এখন শালা কত শিশুর বাপ হয়ে যাবে আগে। আমার মশাই খুব রাগ হয়েছিল সেদিন, বুঝলেন? তো বললাম, ও শিশু? হ্যাঁ তুই শালা আমাকে শিশু চিনাচ্ছুস? আর শ্রমিক কাকে বলে তুই তাই জানিস নাই? তুই আবার শালা রিচার্জ করছিস হারামি। তো বলুন তো মশাই, কলকারখানায় যারা কাজ করে তাদেরকেই তো শ্রমিক বলে নাকি? তো গোপাল আমার দোকানে এটো কাপ ডিশ ধোয়, ও কী করে শ্রমিক হলো? তো পাবনা কি বললো জানেন? বললো, ঠিক আছে আমি থানায় গিয়ে খবর দিয়ে দিচ্ছি, তারপর দেখছি তুমি কেমন করে ওকে কাজ করাতে পারো। আমার একটু ভয়েই হয়েছিল, বুঝলেন? ভাবলাম কি জানে বাপ, ওই সত্যি সত্যি এখন পুলিশে এসে আমাকে হাজতে পূর্বেক নাই তো, দিন গতিক তো ভালো নয় চারদিকে। তো গোপালের বাবা বলরামকে বললাম, বলাই তোমার ছেলেকে তুমি বাড়ি নিয়ে চলে যাও, পাবনা বলেছে ও শিশু শ্রমিক, ওকে দিয়ে কাজ করালে আমার জেল হবে। তো বলাই বললো, ও নিয়ে তোমাকে ভাবতে হবে নাই, আমি পাবনার সঙ্গে বোঝাপড়া করে নিব। তা কি বোঝাপড়া করলো জানেন? এই একদিন পাবনাকে ধরে বেদম মার দিল বলাই। বলে, গোপলা হারো দোকানে দুটো কাজ করে খাচ্ছে, হ্যাঁ সেটা তোর সহ্য হচ্ছে না, রিচার্জ মারাচ্ছি সারা। ওই রিচার্জ সালা তোর ছেলের মুখে গেলে অন্ন জোটাবে, ভাত দেবে রিচার্জ, ওসব রিচার্জ পিচার্জ হলো তোমার ইয়াতে ঢুকাই দেবো, আমাকে চেনে নাই তো। তারপর থেকে সেই রিচার্জ করে ছাড়িয়ে দিয়েছে পাবনা। হ্যাঁ আমি তাই বলছিলাম আপনাকে, ওই রিচার্জ করা মোটেই ভালো নয়। আপনি যদি ওই পরিবেশ ওই দূষণের নাম করে বা ওই কী যেন বলে, লুপ্ত প্রাণী, হ্যাঁ ওইসব করে আপনি যদি এখন সে বলেন যে ইলিশ মাছ মারা বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। এই প্রাণ নিয়ে বাড়ি যেতে পারবেন কিনা আমার সন্দেহ। গবেষণার এই পরিণতি জেনে আমার যে একটু ভয় করছিল না তা নয়, কিন্তু এত দূর এসেও কোনো খোঁজ খবর না নিয়েই ফিরে যাব, এটাও মন থেকে ঠিক মেনে নিতে পারছিলাম না। তাই বললাম, না না আরে বাবা, আমি তেমন গবেষণা করছি না। আমি জানতে চাইছি ইলিশেরা কখন নদীতে আসে, কতদিন থাকে, তারপরে ধরো কখন ডিম পাড়ে, এই সব। ঠিক এই সময়ে একজন মানুষ চা খেতে ঢুকলো দোকানে। তার মাথা টাক, পাকা দাড়ি, গায়ের রং কালো, পরনে লুঙ্গি গেঞ্জি, কাঁধে গামছা। হারু চাওয়ালা তাকে দেখে বলল, আসেন প্রবীণ চাচা, আদে আদে ভালো হয়েছে আপনি আইছেন। ভদ্রলোক আপনার সঙ্গে একটু কথা বলতে চান, দেখেন দেখি কি বলছে। বুঝলাম ইনি কোলাঘাটের একজন ইলিশ শিকারী। চেহারা দেখে মনে হলো এনার কাছে পাকা খবর মিললেও মিলতে পারে। বললাম, চাচা আমি ইলিশ মাছের ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। যেমন প্রথমেই আমি জানতে চাই আপনি ইলিশ ধরেন কোথায়? পাকা দাড়িটা একটু চুলকে নিয়ে তিনি বললেন, এই তো এই কোলাঘাটের আশেপাশেই ধরি, এখানটাতে আমাদের তো এলাকা ভাগ করা থাকে, অন্যদিকে যাবার আইন নাই। ছোট্ট ছোট্ট এলোমেলো প্রশ্ন করে মূল লক্ষ্যে এগোতে হবে, এটাই সঠিক পদ্ধতি বলে আমার মনে হলো। তাই জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার কি ধারণা ইলিশ মাছ গঙ্গাতেই থাকে শুধু? না না, তা কেন? তা তো লয়। এই দেখুন, ধরুন আমরা যেমন গঙ্গা ইলিশ ধরি, তো বাংলাদেশের লোকেরা তেমনি পদ্মা ইলিশ ধরে, ঠিক লয়?
আবার সমুদ্রে জেলেরা ধরেন সমুদ্রে ধরে, তা সেই সব জায়গাতে তো ইলিশ মাছ আছে। আমি বললাম, হ্যাঁ তা তো থাকে, কিন্তু আপনার কি মনে হয় তাহলে ইলিশের আসল বাসস্থানটা কোথায়? মবিন চাচা একটা কাগজের টুকরো দিয়ে চায়ের উনুন থেকে আগুন নিয়ে বিড়ি ধরিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে ঈষৎ বিরক্তির স্বরেই বললেন, হ্যাঁ ওই সব জায়গাতে তো ইলিশের বাসস্থান, বললাম তো আপনাকে। আমি দোকানিকে ইঙ্গিত করে বললাম এক কাপ চা দেওয়ার জন্য। চা এলে চাচা এক চুমুক দেওয়ার পর জিজ্ঞেস করলাম, আচ্ছা চাচা, কতদিন ধরে আপনি ধরছেন মাছ বলুন তো? ছোটবেলা থেকেই ধরছি তো, তা ধরুন 50 বছর তো হবে কি। বা তাহলে তো মানে আপনার তো অনেক অভিজ্ঞতা। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে এরকমটা যে এই হিমালয়ের বরফ গলা জলের সাথে ইলিশ মাছও নেমে আসে গঙ্গা নদীতে? একটু যেন ভাবনায় পড়ে গেল মবিন চাচা, তারপর বলল, সত্যি কথা বলতে কি বাবু, আমরা তো আজীবন ওই গঙ্গাতে মাছ ধরছি, আমরা বুঝতেও পারি বুঝলেন, ওই কখন ইলিশ ওই উপর থেকে আসছে নিচ থেকে উপরে, আবার কখন ওই নিচে নামে যাচ্ছে, বুঝতে পারি। জলের ভিতর মাছ আছে এইটা জানি, কিন্তু ইলিশের ঘর বাড়ি কোথায় এমন করে তো ভেবে দেখিনি কোনো দিন। আপনি বললেন বলেই এখন মনে হচ্ছে ওটা হওয়া অসম্ভব তো নয়, তাই না? আর দেখুন, যেসব ইলিশ ধরে থাকি তার বেশিরভাগই ওপর থেকে নিচের দিকে নেমে আসে। হতে পারে এবার সেগুলো হিমালয় পর্বত থেকে নেমে আসছে, হতেই পারে। আমি বলি, আর কিছু লোক যে বলে ইলিশ মাছ সমুদ্রে থাকে, ডিম পাড়বার সময় মিষ্টি জলের নদীতে উঠে আসে, সে সম্পর্কে আপনার কি মত? সেইটাও হতে পারে বুঝলেন। এই দেখুন, বর্ষার সময় আমরা ওই চটজাল দিয়ে ইলিশের ডিম ধরি, তো সবই ওই মিষ্টি জলের নদীতে। এবং সেটা হচ্ছে কি ওই মোহনার কাছাকাছি। ভাবুন তাহলে, সমুদ্র থেকে উঠে এলেই তো সেটা হবে, মোহনার কাছাকাছি পাবো। এইবার আমি আমার শেষ এবং মোক্ষম প্রশ্নটা ছাড়ি, তাহলে আপনার ধারণায় ইলিশের আসল বাসস্থানটা কোথায়, সমুদ্রে নাকি হিমালয় পর্বতে? তো আচ্ছা মুশকিলে ফেলে দিলেন বাবু। সত্যি সত্যি বড় অসহায় হয়ে পড়লেন ভদ্রলোক। এ প্রশ্নের উত্তর আমি কি করে দিই বলুন তো? জলের ভিতর কার কোথায় ঘর, ডাঙার মানুষ হয়ে আমরা কেমনে জানবো? আর ইলিশ মাছের ঘর বাড়ি কেমন তাই বা কি করে বোঝা যাবে? ওই ইলিশ মাছ ছাড়া এ উত্তর আপনাকে কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না, বুঝছেন? তবে ইলিশ মাছেরাও কি সঠিক উত্তর দিতে পারবে? অত বুদ্ধি কি আছে ওদের? বুদ্ধি থাকলে কি অত সহজে আমাদের জালে ধরা পড়তো মাছগুলা না? মবিন চাচার বিড়ির ধোঁয়ায় পরিবেশটা তখন পুরোপুরি ধোঁয়াচ্ছন্ন। আমার ঘোলাটে চোখে ভেসে এলো শৈলর মুখচ্ছবি, তার ঠোঁট